লিবিয়া গেম নিয়ে এবারের পর্বের শুরুতেই তিনজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেব আপনাদের। ধরুন, প্রথম ব্যক্তির নাম রনি। ইতালিতে থেকে টিকটকে নিজের বেদনার কথা প্রকাশ করেন তিনি। এবার ধরুন দ্বিতীয় ব্যক্তির নাম আদনান। লিবিয়ার বন্দিশালা থেকে মুক্তি পাওয়ার পর তার শরীরে হাড্ডি ছাড়া আর কিছুই ছিল না। তৃতীয় ব্যক্তির নাম জুবায়ের, যিনি অল্প কিছুদিন আগেই ইতালিতে পৌঁছেছেন। তারপর ওখানে যে নামলেন কোন জায়গায়, নৌকা থেকে? এই তিন ব্যক্তির প্রত্যেকের আলাদা আলাদা গল্প আছে। কার গল্পে আগ্রহ আপনার? চলুন শুরু করি। আগের পর্বে আমরা মাদারীপুরের রাজৈরের পাঠানকান্দি গ্রামের আবুল কাশেমের গল্প শুনেছি। স্বপ্নের ইতালিতে যাওয়ার মাঝপথে লিবিয়াতে 2.5 বছর ধরে অবর্ণনীয় নির্যাতনের শিকার হন তিনি। কিচ্ছু দিয়ে না, শুধু ওইটাই, শুধু ভাত। 2 দিন 3 দিন না খেয়ে থাকতাম, পরে দিত ওইটাই ভাল লাগতো। তারপরে এই যে লো ফেলাইতেছে। ওহো, মানে ওই যে ইয়েতে মোম গোলে, মোম না, এটা আর কি প্লাস্টিকের যে বৈরম বোতল যা পায় আর কি ওইটা। তারপর জীবন নিয়ে ফিরেছেন বটে, কিন্তু চলে গেছে প্রায় 57 লাখ টাকা। পুরো পরিবারই এখন প্রায় নিঃস্ব হয়ে গেছে। আমি 25 লক্ষ টাকা দেওয়ার পর আমি যে ইফেল পায়ে জড়াই দিচ্ছি, দালাল আমার ফটো এটা নাতি দিচ্ছে, কয় কি টাকা ছাড়া কোনো কথা নেই। এই যে দেখেন আড্ডি ভেঙে দিচ্ছে, আড্ডি ভেঙে দিচ্ছে। ওই একই উঠোনে ইতালি প্রবাসীদের দালানগুলো যেন আবুল কাশেমদের পরিবারকে উপহাস করে, বলে আমরা পেরেছি, তুই পারিসনি। আবুল কাশেমদের প্রতিবেশী জহিরুল ইসলাম পান্নু, তার কাছে গেম পদ্ধতিতে ইতালিতে যাওয়ার সাফল্যের গল্প আছে। আমি পাঠানকান্দি গ্রামে আছি এবং এখানে জহিরুল ইসলাম পান্নু সাহেবের সাথে কথা বলছি তার বাড়ির একেবারে রুমের দরজার সামনে। মাত্র কয়েকদিন আগে তার একমাত্র ছেলে এই গেম পদ্ধতির মাধ্যমে ইতালিতে গিয়ে পৌঁছেছেন। আমরা আপনার কাছ থেকে জানতে চাই কিভাবে পাঠালেন, পাঠানোর প্রক্রিয়াটা কেমন ছিল, কতটা ঝুঁকিপূর্ণ ছিল, কেমন খরচ হলো? এটা আমার কাছে প্রাথমিক অবস্থায় ঝুঁকিপূর্ণ ছিল না, পরে বিশাল ঝুঁকিপূর্ণ ছিল। তাই আমার ছেলের 1 মাসের ভিতরে নেওয়ার কথা ছিল, সেখানে 5.5 মাস রাখছে। তার শরীরে অনেক ঘাও হয়ে গেছে, হয়ে গেছিলো, পেঁচড়া ফুচড়া হইয়া চিকিৎসা হয়ে গেছিলো। পরবর্তীতে হঠাৎ আমার কাছে বলল কি, আমার সাথে কন্ট্যাক্ট ছিল মানে 21 লক্ষ টাকা। 21 লক্ষ টাকা কন্ট্রাক্ট থাকার পরে হঠাৎ করিয়া 2 মাস 3 মাস আবার পরে বলল কি যে আপনার ছেলে ধরা খাইছে, আমাদের ছাড়াইতে 12 লক্ষ টাকা নিছে। কিন্তু আমার ছেলে যে সর্বোচ্চ টাইম ছিল 1 মাসের ভিতরে পৌঁছেই দেবে। অন্য দালালরা 18 লক্ষ টাকা নেয়, 16 লক্ষ টাকা নেয়, কিন্তু আমি আর একটা মাত্র ছেলে, এই কারণে আমি একটু বেশি দিয়েছিলাম। জুবায়েরের বাবার গল্পের বাকিটা আমরা শুনবো। ইতালিতে পৌঁছানো জুবায়েরের সাথেও কথা বলবো। কিন্তু ইতালি প্রবাসী রনি যে পথে পথে গানে গানে অশ্রু বিসর্জন দিচ্ছেন। ও নিঃশ্বাসে ভরা এ দুটি আখি, ও সাথী রে, বুকে পাঁজর ভেঙে যায়, ভালোবাসা যদি হয় মরণের না। এত বেদনা কেন রনির জীবনে? কি এমন ঘটনা ঘটেছে? এই সেই ইতালি, এই ইতালির জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেছো। নরসিংদী জেলা মনোরদি থানা বাড়ি আমার, চালাকচর বাজার ডুমুরমারা। আমি যখন খুব বেকার ছিলাম, বিয়ের বয়স হচ্ছিল, তখন বাড়ির সবাই বলে বিয়ে কর। তো বিয়ে করার জন্য পাত্রী দেখতে থাকলাম। হঠাৎ মনোরদি থানা, চালাকচর বাজার, ডুমুরমারা গ্রাম একটি মেয়ে আমার খুব পছন্দ হয়। ফ্যামিলিগতভাবে বিয়ের প্রস্তাব দিলাম। ওরা জিজ্ঞেস করলো ছেলে কি করে। তো ছেলে আপাতত বেকার আছে, তার ছোটো ভাই ইতালি থাকে, সেই ইতালিতে চলে যাবে, নেওয়ার জন্য চেষ্টা করতেছে। তো কথাগুলো শুনে ওরা রাজি হলো, বিয়েও করে ফেললাম। সংক্ষিপ্ত বলবো আজকে আপনাদের। বিয়ে করার এক পর্যায়ে 2 মাস 3 মাস 4 মাস 5 মাস ভালোই ছিলাম। 6 মাস পরে হঠাৎ করে তার মা জিজ্ঞেস করলো ছেলে কি ইতালি যাবে না। তো আমরা বললাম যে হ্যাঁ যাবো, আস্তে আস্তে হচ্ছে, কাজ হচ্ছে। তো ওনারা কোনোভাবে মানতে রাজি না, যে এত দেরি হচ্ছে কেন। তো 8 মাস 9 মাস 10 মাসের মাথায় একটু একটু করে আমাকে চাপ দিতে লাগলো।
চাপ দেওয়ার পরে আস্তে আস্তে ছোট ছোট কথার মধ্যে বড় বড় হয়ে যায়। এক পর্যায়ে মেয়েটা ওরা নিয়ে যায়, যে ছেলে ফলস কথা বলে, মিথ্যা কথা বলে মেয়ে আমার বিয়ে করছে, ছেলে ইতালি যাবে না, বেকারের কাছে মেয়ে দিব না, ও কি দিয়ে খাওয়াবে আমার মেয়েকে। এক পর্যায়ে মেয়ে নিয়ে যাওয়ার পরে আমি উন্মাদ হয়ে যাই, পাগল হয়ে যাই, যে আমার বউ নিয়ে গেছে, বউ আর আসবে না, তার ফ্যামিলিও দিবে না। নিয়ে যাওয়ার পরে হঠাৎ করে তারা ডিভোর্সও দিয়ে দেয়। ডিভোর্স লেটার যখন পাঠিয়ে দেয় আমি আরও পাগল হয়ে যাই। এক পর্যায়ে শান্ত হয়ে যাই যে একটা মেয়ের জন্য জীবন থেমে থাকবে না। তো এক পর্যায়ে আমার বউটা যখন নিয়ে যায় তখন আমি জিদ করলাম যে এই ইতালি আমাকে যেতেই হবে, যে ইতালির জন্য আমার বউটা নিয়ে গেছে সেই ইতালি আমি যাবই। তো এক পর্যায়ে অনেক অফিসে দৌড়াদৌড়ি করলাম, যাব ইতালি যাব, কোনোভাবে হয়ে উঠতেছে না, মানে হচ্ছেই না। না হওয়ার পরবর্তীতে চিন্তা করলাম আমি কিভাবে যাব, তাহলে আমার স্বপ্ন কি তাহলে পূরণ হবে না? যে ইতালির জন্য আমার বউটা নিয়ে গেছে সেই ইতালি কি তাহলে যাওয়া হবে না? তখন যে কোনো মাধ্যমে আমি চলে আসি লিবিয়া। লিবিয়া আসার পরে শুরু হলো আমার জীবন যুদ্ধ। যদি কোনো জাহান্নাম থেকে থাকে তাহলে মনে করেন সেটা হচ্ছে লিবিয়া। হ্যাঁ, পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে আরেক জাহান্নাম হচ্ছে লিবিয়া। 6 মাস জীবন যুদ্ধ, মানে এমন যুদ্ধই করতে হয়েছে। 1 মাসের মধ্যে একটা রুটি, 2 মাসে একটা রুটি, এক বন্দি জীবন। তারপরে কোনোভাবে আল্লাহ আমার স্বপ্ন পূরণ করছে। ঠিক এক সময় ঠিকই আমি ইতালি চলে আসি। আজকে আমি ইতালি, কিন্তু আমার সেই ওয়াইফ নাই, সে বউটা নাই, যারা আমি পাগলের মতন ভালোবাসতাম। এই ইতালির জন্য আমার ওয়াইফটা নিয়ে গেছে তার মা। আজকে আমি ইতালি, আমার সব কিছু আছে, কিন্তু আমার স্বামী মা নেই। এখন আমি মিস করি তাকে, প্রচুর প্রচুর মিস করি। তুমি আমাকে মনে রাখো বা না রাখো, আই লাভ ইউ, আই লাভ ইউ। চলুন জুবায়েরের বাবার বাকি গল্প শুনি। ছেলে ইতালিতে পৌঁছেছে, তবু দালালদের উপর অনেক রাগ তার। কারণ ওরা কথা বলছে যে আমাকে, যে আপনার ছেলের সর্বোচ্চ টাইম 1 মাস। আমাদের সাথে, আমার ছেলের সাথে আমার এক ভাতিজা গেছে, তাকে 15 দিনে নিয়ে গেছে। কিন্তু আমার কাছ থেকে ওরা অন্য কৌশলে মনে করছিল যে ওনার একটা ছেলে, তাই এই অন্য কৌশলে এর কাছ থেকে আরও মানে টাকা পয়সা ইনকাম করার একটা পদ্ধতি সৃষ্টি করছিল। তখন আমার ঘরবাড়ি বিক্রি করার মতো এমন একটা সিস্টেম ওরা করছিল। তখন আমি এলাকার লোকজন, মেম্বারকে নিয়ে ঠিয়া, ভাই বেড়াদার নিয়ে হঠাৎ করে বলছি যে আমার ছেলে ফেরত দাও, আমার ছেলে আর বিদেশে পাঠাবো না। তখন আর কি ওরা এই বাড়িতে যাওয়ার কারণে একটা চাপ সৃষ্টি হয়েছে। এই দালালটা আসলে কোথাকার? এই দালালটা আমাদের পার্শ্ববর্তী এলাকার, এই উমরখালী গ্রামের। ওর নাম হাসান। আপনার 2 বছর আগে সে ট্রাক্টর চালাইতো, টিলার, যেটা বলে টিলার, এবং মাছ বিক্রি করতো। কিন্তু এখন সে কোটি কোটি টাকার মালিক এই দালালি ব্যবসা করি। আচ্ছা, একটা কথা বলেন তো, আপনি তো জানতেন যে আপনার ছেলে সমুদ্রের দিয়ে যাবে, তাহলে কেন পাঠালেন? আমার একটা ছেলে, আমি কখনো তাকে সে বিদেশে পাঠাইতে চাই নাই। আমি চেয়েছিলাম যে আমার ছেলেকে আমি একজন লয়ার বানাবো। কিন্তু তার যখন বন্ধু বান্ধব সবাই চলে গেছে বিদেশে, তখন তারা যখন আমার ছেলেকে ফোন দিত যে জুবায়ের আমরা এইভাবে আসছি, তখন আমার মনে হইতো যে আমার ছেলে মনে হয় যে উড়াল দিয়ে চলে যায়। তখন দেখলাম যে আমার ছেলে এমন একটা পদক্ষেপ নিল যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটাই যেতে পারে। বন্ধু বান্ধব সবাই চলে গেছে। তারপরে হঠাৎ করে একটা করলাম যে না, ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, যাকে আর সে ও যখন যাইতে চায়, তাই আমরা যখন দালালটা ভালো পাইছি 15 দিনের ভিতরে নিয়ে যাবে, 1 মাসের ভিতরে। দালালের মধ্যে ভালো খারাপ আছে? ওই যে টাকা, কেউ আর 17 লক্ষ টাকায় নেয়, সেখানে আমি 21 লক্ষ টাকা দিতেছি যে আমার একটা ছেলে যাতে কষ্ট না হয় পথে। এই কারণে আমি টাকা বেশি দিয়ে যাতে আমার ছেলেরা তাড়াতাড়ি নেয়। একমাত্র ছেলেকে নিয়ে ভিন্ন স্বপ্ন ছিল জহিরুল ইসলাম পান্নুর, কিন্তু ছেলের স্বপ্নে তো শিকড় গেড়েছিল ইতালি। এটা শুধু এই এলাকার একটা পরিবারের গল্প নয়। চাকরি নেই, সবাই যখন বাড়িতে বিল্ডিং করে আর চাকরি নেই, লেখাপড়া করি, এত টাকা খরচা করবো, দাঁড়ে দাঁড়ে মানে ঘুরবো, টাকা দিয়েও চাকরি হবে না, মার যাবে। পুরো ইসবপুর স্কুলের কত % বললেন? 80% লোকই বলা চলে। 80% স্টুডেন্টই হচ্ছে যে কোনো রকমে দিন গোনে না। হ্যাঁ, তারা যাইতেছে। ওই একটা মানে একমাত্র ছেলে চলে যাওয়ার পর পরিবারে এখন ছোট্ট একটা মেয়ে সন্তান আছে, জহিরুল ইসলাম পান্নুর। মেয়েকে আপনি কত পর্যন্ত পড়াবেন? মেয়েকে তো 5 পাস করিয়া মাদ্রাসায় দেওয়ার চিন্তা ভাবনা করছি। এখন মাদ্রাসায় পড়তেছে। বড় হলে আপনার মেয়ে সন্তানকেও হয়তো কোনো এক প্রবাসীর সাথে বিয়ে হবে, সেটা এরকম? আসলে প্রবাসটা আমার কাছে পছন্দ না, কারণ বর্তমানে দেখা যাইতেছে যারা প্রবাস জীবনে আছে
এদের আপনার 30% প্রবাসীর স্ত্রী দেখা যাইতেছে এদিক সেদিক চলে যায়। এরই মধ্যে ভিডিও কলে জুবায়েরকে পাওয়া গেল। সে এখন ইতালিতে, তার স্বপ্ন পূরণ হয়েছে। প্রবাস কথা। আব্বা জুবাইর, আব্বু এই যে সাংবাদিক আসছে তো, তুমি একটু কথা বলো, ঠিক আছে? ওই তোমার যাওয়ার বিষয়ে কি কি হয়েছে, কষ্ট ক্লাস হয়েছে, ঠিক আছে? না আপনি বলবেন? হ্যাঁ। ভাই আসসালামু আলাইকুম। ছেলের বয়স কিন্তু কম। আমার নাম হচ্ছে মঞ্জুরুল করিম। প্রবাস কথা থেকে আসছিলাম আপনাদের গল্প জানার জন্য। তো শুনলাম আপনি সাকসেসফুলি গেছেন। কোথায় আছেন এখন? এখন আছি ইতালির বাড়ি শহরে। বাড়ি শহরে? ওখানে কি যে ক্যাম্পে উঠছেন না কোথায়? জি, ক্যাম্পে, আর্মি ক্যাম্প। ও কিভাবে গেলেন এটা বলেন তো। গেম করেই তো গেছেন? জি জি, লিবিয়া দিয়ে আসছি। কিভাবে গেলেন? এটা কোনো সমস্যা হয়েছে তো মনে হয়? সমস্যা? জি ভাই, সমস্যা তো হয়েছে। 5.5 মাস ছিলাম লিবিয়ায়। 5.5 মাস? জি। ওখানে কি টর্চার হয়েছে? জি, টর্চার বলতে ভাইয়া আমার অমন ভাবে কোনো টর্চার হয় নাই, কিন্তু মানে ওই পরিস্থিতিটা আর কি অন্যরকম, বুঝছেন? লিবিয়ার পরিস্থিতিটা অন্যরকম। যে টর্চার না করলেও মানুষ ওইভাবে থাকতে পারে না। কি রকম? দাঁড়ান, আপনি কথা বলেন। কি রকম সেটা? ওই জায়গার পরিস্থিতি, বাংলা যারা থাকে তাদের সাথে কোনো মানে তাদের হাতে কোনো হাত থাকে না, কিন্তু যে লিবি থাকে ওই দেশের স্থানীয় যারা, ওই জায়গায় ক্ষমতা সব তাদের। আচ্ছা, মারধর করে মনে হয় একটু, না? মারধর করে, হ্যাঁ, অন্য লোকেরা করছে, কিন্তু আমারে করে নাই। যদিও আমরা ওইভাবে ধরা খাই নাই। একবার ধরা খাইছিলাম পুলিশের কাছে, রেড দিয়েছিল ক্যাম্প, রেড দিয়ে আমাদের সবাই নিয়ে গেছিল। আপনি কবে পৌঁছাইছেন? জি, আমি গত মাসে আসছি। তারপর ওখানে যে নামলেন কোন জায়গায় নৌকা থেকে? আমরা ল্যাম্পোদোসায় নামছি। এখন কি হবে? আপনার ক্যাম্পে কতদিন থাকতে হবে? সেটা তো আমরা জানি না, এই দেশের সরকার, এই দেশের নিয়মাবলী, সব কিছুই তো আমরা জানি না ভাই, কেমনে কি করবে। ভালো থাকেন তাহলে। শুভকামনা থাকলো আপনার জন্য। এবার তাহলে বাকি থাকলো মাদারীপুরের আদনানের গল্প। তাকে বলা হয়েছিল সরাসরি প্লেনে করে ইতালিতে নিয়ে যাওয়া হবে, কিন্তু দুবাই আর মিশর ঘুরে তার ঠিকানা হয় লিবিয়ার গেম ঘরে। একের পর এক বিক্রি হতে থাকে মাফিয়াদের কাছে। তারপর কেবলই বর্বর নির্যাতন আর নিঃস্ব হবার গল্প। সব সহায় সম্বল বেচে পরিবার তাকে ফিরিয়ে আনে, কিন্তু ততদিনে পা শক্ত করে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছে সে। ওর ওই ছেলে, ওর কারণ কি হলো? সোয়েটার পরে এলো, কম্বলের তলে এলো ঘুমাই। মাথা একবার গাওয়াই গেছে। জুবায়ের ইতালিতে পৌঁছে গেছে, এমন দু একটি উদাহরণই দালালদের খদ্দের বাড়িয়ে দেয়। চারিদিকে শত ব্যর্থতা ছাপিয়ে এমন সফলতায় উদ্বুদ্ধ হয় অনেকেই। ইতালিতে যেতে না পারায় স্ত্রীকেও হারানোর বেদনা রনির। এটাই ওই এলাকার সামাজিক বাস্তবতা। আর আদনান যেন বাজারের পণ্য হয়ে উঠেছিল। সেখানে শত নির্যাতন, জীবন মৃত্যুর লড়াই আর নিঃস্ব হবার গল্প। ইটস এ গেম।